সকাল 6:01 একদম ঝলমলে ওয়েদারে নাভি থেকে আজকে তোমাদের সকলকে সুপ্রভাত জানাচ্ছি। গতকাল আমরা ধারচুলা থেকে নাভি এসে পৌঁছেছিলাম 90 কিলোমিটার মতো রাইড করে। আর আজকে কিন্তু সকাল সকাল আস্তে আস্তে সবাই রেডি হচ্ছে, কারণ নাভি থেকে আজকে আমরা যেতে চলেছি এইবারে আমাদের ট্রিপের টাইটেল বলতে পারো আদি কৈলাস পর্বত দর্শন করতে। এই পেছন দিকেই রয়েছে গুঞ্জি, আর এদিকেই রয়েছে আদি কৈলাসের বেস মানে জলিংকং। আর একদম রাস্তার উপর এই হচ্ছে আমাদের হোমস্টে। হোমস্টেটা খুবই সুন্দর, একদম নতুন। তার সাথে সাথে এখানে যে ফেসিলিটিগুলো পাওয়া যাচ্ছে, মানে ধরে নাও এখানে অ্যাটাচ টয়লেট রয়েছে, বেডগুলো খুব সুন্দর। এই এরিয়াতে এইরকম ফেসিলিটি কিন্তু খুবই কম জায়গায় পাওয়া যায়। প্রথমে তোমাদের বললাম ঝলমলে ওয়েদার কেন বলছি, জাস্ট আমি যদি ক্যামেরাটা ঘোরাই তোমাদের দেখাবো। এদিকে পুরো স্নোক্যাপ মাউন্টেন্স দেখা যাচ্ছে, জুম করলেই দেখতে পাবে তোমরা। এটা হচ্ছে স্নোক্যাপ মাউন্টেন্স, পুরো উপরে বরফ জমে রয়েছে। আর এইদিকে দেখো এই পাহাড়ের মাথাগুলোতেও কিন্তু চূড়াগুলোতেও বরফ জমে রয়েছে। এইদিকেও দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু সাদা কালার, তারপরে ব্রাউন পাহাড়, এদিকে একটা সবুজ পাহাড় যেখানে কিছু পাইন গাছ রয়েছে। সমস্ত কিছু মিলিয়ে এই জায়গাটাও কিন্তু দারুণ লাগছে হোমস্টের পেছনে। এদিকেও মোটামুটি আমাদের বাইক দাঁড়িয়ে রয়েছে সব, এদিকেও কিছু বাইক দাঁড়িয়ে রয়েছে। এখানে টেম্পারেচার দেখতে পাচ্ছি, এখানে বাইকের উপর মোটামুটি বরফ জমে রয়েছে। দেখো আমাদের এখানে নেটওয়ার্ক নেই, তাই জন্য টেম্পারেচার অ্যাকিউরেট কত সেটা তোমাদের জানাতে পারছি না। ফিল বলছে, মানে আমি ফিল করতে পারছি যে -1 -2 ডিগ্রি টেম্পারেচার হবে এখন। রোদ উঠলে হয়তো আর একটু টেম্পারেচার আস্তে আস্তে ইনক্রিজ করবে, কিন্তু এখন মাইনাসে টেম্পারেচার রয়েছে। সকাল 7:25 বাজে এখন, আমরা কিন্তু রেডি হয়ে গেছি। আমি রাইডিং গিয়ার্সে রেডি সামনে জার্নি করার জন্য। একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, এই যে নাভি ভিলেজ, এখানে কিন্তু নেটওয়ার্কের কন্ডিশন খুব একটা ভালো না। খালি ফোন কল যাচ্ছে, তাও আবার জিও নাম্বার থেকে, বাকি ডেটা কিছুই নেই। মানে এয়ারটেলে কোনো রকম নেট পাওয়া যাচ্ছে না, জিওতে কোনো রকম নেট পাওয়া যাচ্ছে। একটা ছোট স্টোরিও আপলোড করা যাচ্ছে না। রাত্রিবেলা 10টা 10:30 পরে কিছু নোটিফিকেশান এসছে মোবাইলে, কিন্তু খুলছে না। খুললে স্ক্রল করাও যাচ্ছে না, ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুক কিছুই স্ক্রল করা যাচ্ছে না। এখানে কিন্তু ইলেকট্রিসিটিও নেই, জেনারেটরে চলে। জেনারেটর সকালবেলা কিছু সময়ের জন্য অন করা হয়, আর তারপরে আবার বিকালবেলা 6টার পরে 6টা থেকে 10টা অবধি জেনারেটর চলে। এখানে মোটামুটি 4 ঘন্টার জন্য ইলেকট্রিসিটি পাওয়া যায়, ওই সময় চার্জগুলো দিয়ে রাখতে হবে। এখানে আমাদের বাইকগুলো সব রেডি হয়ে গেছে মোটামুটি। তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের বাইকে প্রবলেম হচ্ছিল, স্টার্ট হচ্ছিল না। হিমাদ্রি জাম্প স্টার্ট দিয়ে এটাকে স্টার্ট করেছে। ঠান্ডায় দেখতে পাচ্ছ এখনো এগুলো কিন্তু জাস্ট বরফগুলো গলা শুরু হয়েছে সবে। কাম হ্যাঁ পুনাচি অ্যাটাচি আ গিয়া, পুনাচি নেই আয়া। ওয়েদার দেখেছো এদিকে পুরো ব্রাইট সানি ওয়েদার, এদিকে চাঁদও রয়েছে, পেছন দিকে সূর্য জাস্ট এখন অবধি পাহাড়ের পেছনে রয়েছে। কিছুক্ষণের মধ্যে সূর্য উঠে যাবে। এখন টাইম হয়েছে 7:41, মানে সানরাইজ তো হয়ে গেছে, কিন্তু এই পাহাড়টার উপরে এখনো সূর্য আসেনি, তাই জন্য এখানে একটুখানি ঠান্ডা লাগছে, খুবই ঠান্ডা লাগছে। সকাল 7:42 আর আমরা কিন্তু স্টার্ট করলাম আমাদের জার্নি। এই 2 দিন আগেও কিন্তু এখানে স্নোফল হয়েছে। গতকাল এখানে স্নোফল হয়নি সেরকম, কিন্তু গত পরশু দিন স্নোফল হয়েছে। আর এই সব বরফ যে উপরে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু গত পরশু দিনের বরফ। অসম্ভব সুন্দর লাগছে জায়গাটাকে। আমাদের আজকে গন্তব্য হচ্ছে জলিংকং, মানে বাইক নিয়ে আমরা জলিংকং অবধি যেতে পারবো। জলিংকংকে আদি কৈলাসের বেস বলা হয়। তো জলিংকং থেকে আদি কৈলাস কিন্তু বটম টু টপ পুরোটাই দেখা যায়, আদি কৈলাস পিক পুরোটাই দেখা যায়। তো ওইদিকে কিন্তু আমরা যাচ্ছি। জলিংকংয়ের ডিস্টেন্স আমাদের নাভির হোমস্টে থেকে 33 কিলোমিটার। 18 কিলোমিটার আগে পড়বে কুটি ভিলেজ, ওখানে আমরা প্রথম চেকপোস্ট পাবো। ওখানে পারমিট দেখাতে হবে আমাদের। অলরেডি আমাদের ক্যাম্পার যে রয়েছে, ক্যাম্পার ভ্যান, সেটা চলে গেছে। ওরা গিয়ে পারমিটের মোটামুটি কাজকর্মগুলো করে রাখবে, আর তারপরে আমরা ওখানে গিয়ে পৌঁছাবো। যেহেতু অনেকগুলোই বাইক রয়েছে, তাই জন্য পারমিট চেক করার প্রসেসটাও কিন্তু অনেকটা লেন্দি হয়ে যায়। গতকাল আমরা দেখেছি অনেকটাই লেন্দি ছিল, প্রত্যেকটা বাইকের নাম্বার লিখে রাখছিল। তো বুঝতেই পারছো, এখন আমাদের 1500টা বাইক রয়েছে, সেগুলোর নাম্বার লিখতে তো সময় লাগবেই। তবে আনন্দের খবর, মজার ব্যাপার হচ্ছে ওয়েদার তুমুল ভালো রয়েছে। পুরো নীল আকাশ, এক ফোঁটা মেঘ কোথাও দেখা যাচ্ছে না। সামনের দিকে এক ফোঁটা মেঘ দেখা যাচ্ছে না। আমার ধারণা আমরা আজকে প্রথমেই
গিয়ে জলিংগং পৌঁছেই আদি কৈলাস দেখতে পেয়ে যাব। এবং জলিংগংয়ের কিছুটা আগেই হয়তো আদি কৈলাসের একটা সাইড আমরা দেখতে পেয়ে যাবো, আদি কৈলাস পিকের একটা সাইড দেখতে পেয়ে যাবো। এখানকার ভিউ দেখো, কুটি ইয়াংটি নদী, কুটি ইয়াংটি মানে নদী, কুটি ভিলেজ এর সাইড থেকেই আসছে নদী উপত্যকা। কি ওয়াইড নদী উপত্যকা। কুটি ভিলেজ 15, জলিংগং 31 কিলোমিটার। কুটিতে আমাদের প্রথম চেকপোস্ট, তারপরে জলিংগং আর কুটির মাঝখানে একটা চেকপোস্ট রয়েছে, আর ফাইনাল চেকপোস্ট হচ্ছে জলিংগংয়ের কিছুটা আগে, ওখানেও আমাদের পারমিট শো করতে হবে। লাস্ট টাইম আমি এই রুটে এসেছিলাম 2024 সালে, 2 বছর আগে ঠিক এই সময় এসেছিলাম। তখন কিন্তু গণেশ নালা ক্রস করেছিলাম। গণেশ নালা যাওয়ার সময় গণেশ নালা ক্রস করতে হয়েছিল, আসার সময় যাতে জুতো না ভিজে যায়, কারণ অনেকটা জার্নি আমাকে করতে হতো, আবার ওম পর্বতের দিকে যেতে হতো, তাই জন্য জুতো না ভিজে যায়, জুতো খুলে চটি পরে গণেশ নালা ক্রস করেছিলাম। অনেকে সেটা নিয়ে বলেছিল যে কি দরকার জুতো খুলে, ওখানে তো সেফটি থাকলো না। কিন্তু সারাদিন ভেজা জুতো পরে রাইড করার থেকে ওখানে চটি পরে গণেশ নালা পের করা আমার কাছে ওই সিচুয়েশনে ভালো মনে হয়েছে, ওটাই সঠিক মনে হয়েছে, তাই জন্য করেছিলাম। তো গতবার কিন্তু 2 বার গণেশ নালা পেরিয়েছি। আর এইবারে দুঃখের বিষয় কি বলবো, একজন রাইডারের ক্ষেত্রে হয়তো দুঃখের বিষয় হতেও পারে যে গণেশ নালা আমাদের ক্রস করতে হবে না, ব্রিজ হয়ে গেছে, গণেশ নালার পাশ দিয়ে জাস্ট ব্রিজ হয়ে গেছে। লাস্ট টাইম যখন আমি এসেছিলাম মানে 2024 এন্ডেই গণেশ নালার পাশ দিয়ে ব্রিজ হয়ে যায়। আর তারপরে কিন্তু এখনও অবধি, নীতিশ ভাইয়া বললো এখনও অবধি কেউ গণেশ নালা ক্রস করেনি। আর আমরা ডিসিশন নিয়েছি যদি সুযোগ থাকে আমরা চেষ্টা করবো, আমরা কিছু রাইডার চেষ্টা করবো যাতে গণেশ নালা টপকাতে পারি। আজকে একদম রিভার বেড দিয়ে রাস্তাটা গেছে, এতক্ষণ আমরা চালিয়ে এলাম মোটামুটি 10 কিলোমিটার মতো, কিন্তু পুরো টারম্যাক রোড, কিন্তু টারম্যাক, কোনো জায়গায় একটা খানাখন্দ গর্ত কিচ্ছু নেই। সিনেমা স্ক্রিন বলতে পারো এটা। কি চড়া লাগছে, কি বড় লাগছে। কুটি ভিলেজ ঢোকার আগে আমরা একটা ওয়াইড ভ্যালি পেলাম, আর এই ভ্যালিটার ভিউ জাস্ট এক কথায় অসাধারণ, কিছু বলার নেই। সামনে দেখো, যেদিকেই তাকাবে স্নোক্যাপ পিক দেখা যাবে, যেদিকেই তাকাবে বড় 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 ম্যাসিভ মাউন্টেন রয়েছে চারপাশে। দেখো এই জায়গাটা দেখো, ক্রিকেট গ্রাউন্ড মনে হচ্ছে, ক্রিকেট গ্রাউন্ড। এই জায়গাটা দেখে তো পুরো ক্রিকেট গ্রাউন্ডই মনে হচ্ছে, গলফ কোর্স মনে হচ্ছে। আর চারপাশের সৌন্দর্য জাস্ট মুগ্ধ করে দিচ্ছে। আদি কৈলাসের এই রুটটা মানে আমি আগেও একবার এসেছি, কিন্তু এইবারে এসে একদম নতুন লাগছে, মনে হচ্ছে যেন প্রথম দেখছি। চোখের জন্য একটা শান্তি। আদি কৈলাস দেখা যাচ্ছে মনে হচ্ছে। আর এই বাদিকে উঁচুটা হচ্ছে ব্রহ্ম পর্বত, এটার তলা দিয়ে গণেশ নালা আসছে। এই তো আদি কৈলাস দেখা যাচ্ছে, মোস্ট প্রবলি এটাই তো লাগছে আদি কৈলাস দেখে। হ্যাঁ এই যে মিডিলে যেটা, জলিংগং থেকে 4 কিলোমিটার মতো পেছনে রয়েছি এখন আমরা। আর এই টানটা ঘুরেই কোনো ব্রিজ আমরা দেখতে পাবো, তারপরে ব্রিজের পেছনেই হয়তো গণেশ নালা দেখা যাবে। গণেশ নালা এই টার্নিংয়ে রয়েছে, একদম এই টার্নিংয়ে। জায়গাটাই তো গণেশ নালা ছিল, হ্যাঁ এই জায়গাটাই ছিল। দেখি গণেশ নালাটার কন্ডিশন, ওই তো ওইখানটা নালাটা ছিল, বাদিকে। হ্যাঁ এখন বরফ জল গলেনি, এইটা গণেশ নালা ছিল। এই বাবা, গণেশ নালা কি কন্ডিশন। তো এই পর্বতের নিচ থেকে কিন্তু এরমভাবে গণেশ নালা আসছে। এই জায়গাটা জলটা যেহেতু স্টোর করে রেখেছে, তাই জন্য খুব একটা বেশি নেই। আর এখনও রোদ সেরকমভাবে ওঠেনি, রোদ আস্তে আস্তে উঠবে, গণেশ নালার গলে আরও প্রবলেমের হবে মনে হচ্ছে। কিন্তু গণেশ নালা এখন আর ক্রসই করতে হয় না, ব্রিজ হয়ে গেছে। বেরিয়েছে গণেশ নালার কন্ডিশন যা রয়েছে, আমরা এটাকে ক্রস করে নিতে পারবো, কিন্তু প্রবলেম হবে কোন জায়গাটায় এসে তোমাদের দেখাচ্ছি। জাস্ট এই জায়গাটায় এসে প্রবলেম হবে, এখানে পুরো ঝুড়ো পাথর, এখানে প্রবলেম হবে। আর তার সাথে সাথে সামনে ওখানে পুরো স্নো রয়েছে।
চল লাভলি ভাই, চ উঠে যাবো উঠে যাবো উঠে যাবো উঠে যাবো সোজা উঠে যাবো। সাবাস ব্যাস, গণেশতলা ক্রস। এই দেখো বাবা, আমি পড়বো মনে হচ্ছে। চলো স্পিড নাও। শাবাশ ঈশান শাবাশ। ও লাভলি, চলো টানা ভাই, লাভলি। শাবাশ অরিমা শাবাশ। এ পা ডোবালে কেন? এ দেবানি এদিকে কেন? মানো মানো, লাভলি লাভলি দেবানি লাভলি। চলো মারো পিক আপ। শাবাশ ম্যান শাবাশ, সুস্বাদু। চলো হবে, মারো মারো মারো। দাঁড় পালে কেন? মারো। শাবাশ শাবাশ, দাঁড়ো দাঁড়ো, একটু দাঁড়িয়ে যাও। সুস্বাদু। চলো গণেশতলা ক্রস হয়েছে, আর কোনো অসুবিধা নেই। এনে পড়বে, স্লিপ করবে। আস্তে আস্তে চলো, মারো পিক আপ, মারো মারো পিক আপ, মারো। লাভলে চলো, গণেশতলা আমরা ক্রস করেছি। নালা অনেক ছোট হয়ে গেছে। চলো সুস্বাদু, লাভলে। চলো দাঁড়া দাঁড়া দাঁড়া, চলো চলো মারো। চলো সময়, এটা কোনো ব্যাপার না, এখানে যে কেউ পড়তে পারে। আমি এক্ষুনি আসবো পেছন দিয়ে, দেখবে হু করে পড়েছি। नीतीश भाई इसको क्या बोलते हैं? इतना अच्छा रास्ता छोड़ के इसको क्या बोलते हैं? কোনো মানে আছে? বাইক কাত করে বাইককে বের করতে হচ্ছে, পুরো গর্তের মধ্যে ঢুকে গেছিল বাইক। বাকি টিম আমাদের এখানেই দাঁড়িয়ে রয়েছে, ওরা জলিঙ্গম দিয়ে জার্নি শুরু করুক। আমাদের আর দুটো বাইক এখানে আটকে আছে। পাস হয়ে গেছে ঈশানের। এখানে কিন্তু এটা স্ব ইচ্ছায় যারা যারা করতে চেয়েছে তারাই কিন্তু এই অ্যাডভেঞ্চারটা করেছে। যারা করতে চায়নি তারা করেনি, তারা ওখানে দাঁড়িয়ে আছে। সুস্বাদু হবে, মারো, কোনো স্টপ দেবে না, পিক আপ হালকা হালকা মারো, আটকালেই মুশকিল। এই পর্বতটাকে কিন্তু অনেকে ব্রহ্মা পর্বত বলে, অনেকে গণেশ পর্বত বলে, কিন্তু লোকাল আমার পেছনে नीतीश भैया রয়েছে, नीतीश भैया বলছে এটা কি নকুরচে পর্বত। ये नाला गणेश नाला भी बोलते हैं, नकुरचे नाला भी बोलते हैं। একদম বুঝতে পেরেছি। চলো नीतीश भैया के আমি আমার বাইকের পেছনে আপাতত বসিয়ে নিয়েছি। ये थोड़ा सा एडवेंचर करने का इच्छा जगह, लेकिन पिछले बार क्या था ना, पिछले बार तो बहुत पानी था। আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই ব্রিজের পাশেই যে গণেশ নালা রয়েছে, এটা যারা এই বছর প্রথম আসছে তারা জানতেই পারবে না, তারা জানতোই না হয়তো যে গণেশ নালা হয়ে গেছে। যেমন সৌরভ হু করে বেরিয়ে চলে গেল, সৌরভের গণেশ নালা ক্রস করার কথা ছিল, হু করে ব্রিজের উপর দিয়ে বেরিয়ে চলে গেল। একটু ডিস্টেন্সে ছিল বলে ইন্টারকমে ওকে আর ডাকতে পারিনি। शिव शंकराय शुद्धाय नीलकंठाय धीमहि भक्तवांछितदातारम्। আমরা জলিংগম চেকপোস্টে আর এন্ট্রি হয়ে গেল না, আর বাদিকে আদি কৈলাস পিক দেখা যাচ্ছে, আদি কৈলাস ভিজিবল হয়ে গেছে। ও হর হর মহাদেব, মাউন্ট আদি কৈলাস সেখান দিয়ে দেখা যাচ্ছে। হর হর মহাদেব। বাড়ি থেকে এখন অবধি 1718.9 কিলোমিটার রাইড করে এসে এখন আমরা দাঁড়িয়েছি একদম মাউন্ট আদি কৈলাসের পাদদেশে। পেছনে দেখতে পাচ্ছ তোমরা মাউন্ট আদি কৈলাস। আমার লাইফে সেকেন্ড টাইম দর্শন। লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম আমি আর বনি, এখানে যখন পৌঁছেছিলাম এখানে জাস্ট আদি কৈলাস পিক মেঘে ঢেকেছিল, আমরা আর কোথাও যাইনি, জাস্ট এখানেই ওয়েট করছিলাম যে আদি কৈলাস কখন দেখা যাবে। কিন্তু লাস্ট অবধি আমাদের প্রেয়ার কাজে লেগেছিল এবং আদি কৈলাস আস্তে আস্তে ওপেন হয়েছিল। প্রথমবার আদি কৈলাস দেখার ব্যাপারটাই আলাদা ছিল, এইবারেও কিন্তু তাই এইবারে আমরা আদি কৈলাস প্রথম দিকে দেখতে পাচ্ছি। মানে ওয়েদার এতটাই ভালো রয়েছে যে এক ফোঁটা মেঘ কিন্তু নেই আকাশে, দেখতে পাচ্ছ এক ফোঁটা মেঘ নেই, এতটাই ভালো রয়েছে যে ঢুকেই প্রথম থেকে দূর থেকে ইভেন আদি কৈলাসের সাইড পার্ট আমরা প্রথমে দেখতে পেয়েছি, এবং তারপরে এখানে এসে ঢোকার পরে সামনে থেকে একদম টপ টু বটম আদি কৈলাস দেখা যাচ্ছে। शिव शंकराय शुद्धाय
नीलकण्ठाय धीमहि भक्तवाञ्छितदातारं नमः कैलासवासिने। দুপুর 11:19 বাজে আর আমরা কিন্তু এখান থেকে ফেরত যাচ্ছি, জলিংকং থেকে ফেরত যাচ্ছি। সৌরভের শরীরটা একটু খারাপ হয়েছে, তো আমরা ওকে নিয়ে নিচে নেমে যাচ্ছি। আমরা 4জন ফিরে যাচ্ছি, বাকি টিম এখানে রয়েছে। ওরা পার্বতী সরোবর ভিজিট করবে, তারপরে এখান থেকে লাঞ্চ করবে, লাঞ্চ করে নিচের দিকে নামবে আর আমরা ডাইরেক্ট চলে যাবো আমাদের হোটেলে। আমাদের পারমিটগুলো 4 জনের পারমিট আমরা নিয়ে নিয়েছি। এই আমাদের ফেরার সময় কিন্তু পারমিট দেখাতে দেখাতে যেতে হবে। 3টে চেকপোস্ট রয়েছে, প্রত্যেকটাতেই পারমিট দেখাতে হবে। এই জলিংকং থেকে কিন্তু 2টো ট্রেক হয়, একটা হচ্ছে গৌরীকুণ্ড, একটা হচ্ছে পার্বতী সরোবর। পার্বতী সরোবরটা ডিস্টেন্স কম, হয়তো 1.5 কিলোমিটারের ট্রেক হবে। 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো সময় লাগবে, আপ ডাউনে 2 ঘন্টা ধরছি ম্যাক্সিমাম। আর গৌরীকুণ্ড হচ্ছে একটু লং ডিস্টেন্স, 2.5-3 কিলোমিটারের ট্রেক হবে। তোমরা যদি জলিংকং আসো তাহলে এই ট্রেকটা করার চেষ্টা করো। পার্বতী সরোবর করার চেষ্টা করো। ওখানে কিন্তু পার্বতী সরোবরে মাতা পার্বতী আগে স্নান করতো, মাতা পার্বতী স্নান করতো বলেই ওই সরোবরের নাম হয়েছে পার্বতী সরোবর। গুড মর্নিং ফ্রম নাভি। গতকালের ব্লগটা কিন্তু আজকে কন্টিনিউ হচ্ছে। গতকাল আমরা ব্রাইট সানি ওয়েদারে আদি কৈলাস পিক দেখে এসেছি, জলিংকং ভিজিট করে এসেছি, তারপরে আবার ব্যাক করে চলে এসেছি। আর আজকে কিন্তু এই ব্লগেই তোমাদের ওম পর্বত দেখাবো। আজকেও কিন্তু সানি ওয়েদার রয়েছে, সকাল 8:15 মতো বাজে। পুরো আকাশে এক ফোঁটা মেঘ নেই, এই সাইডে সূর্য আর এই সাইডে চাঁদ দেখা যাচ্ছে, দুটো একসাথেই রয়েছে আকাশে। এইবারে আমাদের ট্রিপটা টানাকপুর টু টানাকপুর অর্গানাইজ করেছে হচ্ছে আমাদের নিতেশ ভাইয়াকে আমি একটু ডাকবো। নিতেশ ভাইয়ের সাথে লাস্ট টাইম আমি কাজ করেছিলাম। লাস্ট টাইম जब मैं आया था लास्ट टाइम तब आपसे मुलाकात हुआ था पहली बार। তো এত ভালো ব্যবহার ছিল, আমার এত ভালো লেগেছিলো। ওই জন্য এই ট্রিপটা যখন অর্গানাইজ আমরা করছি তখন সৌরভকে আমি বলেছিলাম একদম নিতেশ ভাইয়ের সাথে डायरेक्ट কথা বলতে। तो पूरा ट्रिपटाই नितेश भैया ऑर्गेनाइज করছে। तो नितेश भैया आप इस साइड पे थोड़ा मेरा व्यूअर्स को अगर बता देंगे कि ये कौन सा ट्रिप आप ऑर्गेनाइज करते हो, कैसे करते हो, कहाँ से करते हो, कहाँ से, ये थोड़ा सा अगर बता दोगे तो। हमारा सर जो ट्रिप होता है वो आपका बरेली, लाल कुआं, हल्द्वानी, टनकपुर हर जगह से पिक करते हैं। और इसमें आपका 5 डेज़ भी रहता है, 7 डेज़ भी रहता है। डिपेंड करता है आपको, जैसे सिर्फ आदि कैलाश सोम पर्वत करना है या पंचाचूली भी उसके साथ करना है, और आपको पिक कहाँ से करना है। अगर आप बोलते हैं कि दारचूला से पिक करना है तो दारचूला से भी पिक कर सकते हैं। अगर आप बोलते हैं कि नहीं हमें रेलवे स्टेशन से पिक कीजिए तो रेलवे स्टेशन से पिक करते हैं। और हर जगह से, बरेली से भी आ सकते हैं आप लाल कुआं से भी आ सकते हैं, हल्द्वानी, काठगोदाम, पंतनगर, ये सारे ऑप्शन है। और एक मैक्स टू मैक्स है कि दिल्ली से भी आते हैं, लेकिन वो सब बहुत कम आते हैं दिल्ली से, क्योंकि यहाँ तक जैसे बंगाल से तो बहुत सारी ट्रेनें आ जाती हैं, इन साइड में आ जाती है। दिल्ली थोड़ा दूर पड़ जाता है, लेकिन वहाँ से भी अगर कहेंगे तो वहाँ से भी पिक कर लेंगे। अच्छा, समझिए। और उत्तराखंड के दूसरे किसी जगह पे आप करते हो क्या? सर ये मुंशारी में करते हैं। मुंशारी में एक अभी नई वैली, जैसे ये वैली खुली थी, वहाँ एक की जौहर वैली ओपन हुई है। अच्छा। उसका अभी लास्ट ईयर ही रोड स्टार्ट हुआ है, बना हुआ है तो। अच्छा। लेकिन अभी पूरा ही ऑफ रोड है वो। अच्छा। वो आप एकदम लास्ट तक जाएंगे, वहाँ पे आपका ये नंदा देवी पीक्स है, नंदा देवी बेस कैंप। वो नंदा देवी बेस कैंप, हाँ वहाँ रूट्स का है? हाँ उसी रूट से स्टार्ट मैं आऊँगा अगले साल। जी वो है वो मैं नंदा देवी बेस कैंप का ऑलरेडी हाँ, प्लान कर चुका हूँ। और ये है ट्रैक भी करना है ना उधर? वो ट्रैक भी है सर। और वो एक्चुअली क्या है ना सर, वो आपको जैसे यहाँ का भी रास्ता मिला, वो अब मिलेगा जैसे आपको ओम भारत में रास्ता मिलेगा ना, वैसे ही मिलेगा, उससे पूरा ही वो ऑफ रोड मिलेगा सर। समझ गया। और एक चीज़ आपसे पूछना है कि ये जो आदि कैलाश, थोड़ा सा सामने आ जाए, ये जो आदि कैलाश ओम पर्वत ट्रिप है, ये कौन सा महीने में बेस्ट रहेगा, मतलब सीजन कौन सा है, ये थोड़ा बता दें। देखिए सर, मई जून भी ठीक रहता है, लेकिन मई के मंथ में मैं आपको बताता हूँ, बहुत सारे को ये है कि लिपू लेक होना थोड़ा टफ है। अच्छा। हाँ। आपका लिपू लेक ओपन होने का स्टार्ट जून स्टार्टिंग, अगर वो भी बहुत कम चांसेस है, लेकिन आपको 100% चलना है
तो आप सितंबर लास्ट से अक्टूबर मिड नवंबर तक प्लान कीजिए। अच्छा, हम कहते हैं 100% आपका लिपू लेक हो जाएगा। मतलब कोई अगर लिपू लेक करना चाह रहा है तो सितंबर लास्ट से नवंबर एंड तक, नवंबर मिड नवंबर और जो पहला सीजन शुरू होता है साल का वो मई से शुरू होता है, मई और जून, जी, तो जून एंड तक होता है। हाँ, जून एंड तक। जुलाई में तो बारिश होता है उधर से। जुलाई 10-15 तक हो जाए, बारिश जब से स्टार्ट होगी उसके बाद बंद होता है, तो 10-15 मान लीजिए, जुलाई 10-15 तब तक भीड़ थोड़ी कम हो जाती है। लेकिन उस टाइम अगर लिपू लेक का करना है तो फिर जून का ही प्लान कीजिए आप। লিপু লেক যারা জানো না একটুখানি বলে দিই, লিপু লেক হচ্ছে একটা হাই অল্টিটিউড পাস, যেটা আমরা আজকে নাভিডাং যাচ্ছি। নাভিডাংয়ের উপরে, নাভিডাং से कितना डिस्टेंस है लिपू लेक का? होने को 9 किलोमीटर है, 9 किलोमीटर। लेकिन हाइट डिफरेंस में बहुत ज़्यादा, वो 18,000 फीट है अच्छा। और ये आपका 14,000 फीट है। আচ্ছা, মানে নাভিডাং থেকে হাইটে অনেকটাই বেশি, কিন্তু মাত্র 9 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে নাভিডাং থেকে লিপু লেকের। লিপু লেক একমাত্র জায়গা ইন্ডিয়া থেকে যেখান থেকে माउंट कैलाश देखा जाए। लिपू लेक ओनली प्लेस है ना इंडिया में जिधर से माउंट कैलाश दिखता है। हाँ, उधर से ही यात्रा होता है क्या आदि कैलाश? आदि कैलाश का यात्रा भी वहीं से होता है, जो कैलाश मानसरोवर का, आदि कैलाश बोल रहे हो, कैलाश मानसरोवर का यात्रा भी वहीं से वहीं से होता होता है, है। वही रूट है। और बाकी जगह से दिखने को दिखता है, लेकिन वहाँ पे वो टूरिस्ट प्लेस, जैसे आर्मी रहती है हमारी वहाँ पे, ITB ये सब रहती है, तो वो लोग ही देखते हैं ज़्यादातर। और ये जो टूरिस्ट के लिए ओपन है वो इकलौता ही लिपू लेक है, उसके अलावा कोई नहीं जगह है हमारे इंडिया में, ऐसा कोई जगह नहीं है जहाँ से। মানে বুঝতে পারছো লিপু লেক হচ্ছে সেই জায়গা। তবে এইবারে ট্রিপে আমরা যেহেতু একদম বছরের শুরুতে, সিজনের শুরুতে প্ল্যান করেছিলাম, তো আমরা লিপু লেকটাকে প্ল্যানে ধরিনি। তবে ইচ্ছা আছে কোনো এক সময় লিপু লেক থেকে মাউন্ট কৈলাসের ভিউ নেব। তো ঠিক আছে, বাকি কথা একদম তোমাদের সাথে মোটরব্লগিং সেট আপে হবে। বাইকে বসি, হেলমেটের ভিউ তোমাদের দেখাই। চলো। জয় মা দুর্গা, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়। এই নিতেশ ভাইয়ের সাথে আলাপ করালাম। নিতেশ ভাইয়ার কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যদি এই রুটে ট্রিপ প্ল্যান করতে চাও, নিতেশ ভাইয়ের সাথে কথা বলে নিতে পারো। যে নিতেশ ভাইয়ের থ্রুতে বুক করো কি না করো, নিতেশ ভাইয়ের সাথে কথা বললে নিতেশ ভাই তোমাদের গাইড করে দিতে পারে এই রুটে কোথা দিয়ে কোথায় যেতে হবে, কোথায় স্টে করতে হবে, সমস্ত কিছু। অসাধারণ ব্যবহার, অসাধারণ ব্যবহার। লাস্ট টাইম আমি এসে ফিল করে গেছিলাম নিতেশ ভাইয়ের ব্যবহার, আর এইবারে আমি জানি আমাদের টিমের প্রত্যেকে নিতেশ ভাইয়ের ব্যবহার নিয়ে প্লিজ। আজকে আমাদের জার্নি হচ্ছে নাভিডাং। এই নাভি ভিলেজ থেকে নাভিডাংয়ের ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার। 3 কিলোমিটার আগে পড়বে গুঞ্জি। গুঞ্জি থেকে নিচের দিকে ধারচুলা যাচ্ছে, আমরা উপরের দিকে নিয়ে নেব। নিয়ে প্রথম চেকপোস্ট পাবো, ওখানে আমাদের পারমিট শো করতে হবে। আর তারপরে আস্তে আস্তে এগিয়ে যাব কালী মাতার মন্দিরের দিকে, যেখান থেকে কালী নদী বেরোচ্ছে। কালী নদী বেরিয়ে নিচের দিকে চলে যাচ্ছে। তবে কালী মাতার মন্দির আমরা ফেরার সময় ভিজিট করব। যাওয়ার সময় ডাইরেক্ট আমরা নাভিডাং যাব, নাভিডাং থেকে ওম পর্বত দর্শন করব। ফেরার সময় কালী মাতার মন্দির, কালী নদীর উৎস দেখে তারপরে নিচের দিকে নেমে আসবো এই নাভি ভিলেজের দিকে। গুঞ্জি আর 1 কিলোমিটার অনলি। তো দেবনীলের সাইড স্ট্যান্ডটা প্রবলেম করছিল, সাইড স্ট্যান্ড দেখাচ্ছিল গিয়ারে দিলেই, তো সেটা কিন্তু মোটামুটি ঠিক হয়ে গেছে। অফ রোডের একদম কাকু কাকিমা করে দিয়েছি। ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে চারিদিকে, পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। ও ভাই, এতদিনে পুরনো মেশিন ভাই, চলছে গাড়ি, উড়ছে উড়ছে। 70-70 অফ রোডিং হচ্ছে, 70-70 অফ রোডিং। এই হচ্ছে কালী মাতার মন্দির, এই যে সামনে মন্দির রয়েছে, আর এখান থেকে কিন্তু কালী নদীর উৎস। এই মন্দিরের তলা দিয়ে যে জলস্রোতটা বেরোচ্ছে এটাই কিন্তু কালী নদীর উৎস বলছে, যদিও নদীটা পেছন দিয়ে আসছে, কিন্তু কালী নদীর উৎস পার্টিকুলারলি এখান দিয়ে। যেরকমটা তোমাদের বললাম আগে, হোম পর্বত ভিজিট করব, তারপরে আমরা এখানে আসবো কালী নদীর উৎস দেখতে, কালী মাতার মন্দির দেখতে। এর সামনেই রয়েছে চেকপোস্ট, এখানে আমাদের পারমিট দেখাতে হবে। পারমিট নিয়ে নিতেশ ভাইয়া চলে এসছে। নিতেশ ভাই আজকে আসেনি, নিতেশ ভাইয়ের টিম এসে গেছে পারমিট নিয়ে। তো দুটো চেকপোস্ট আমরা পেরিয়ে গেছি। ফাইনাল চেকপোস্ট এখন একদম নাভিডাঙে গিয়ে। এরকম তো হবেই ভাই, এটা হতেই থাকবে, পড়তেও পারি যখন তখন যা চালাচ্ছি ভাই। তারি আসো ভাই।
এই যে ওম পর্বত দেখতে পাচ্ছি আমি, নাভিডাং পৌঁছে গেছি আমরা। আসলে এত স্পিডে অফরোডিং করেছি আমি বুঝতেই পারলাম না কখন নাভিডাং পৌঁছে গেছি, উড়ে এলাম পুরো বাইক নিয়ে। এই হচ্ছে ওম পর্বত, দাঁড়াও বাইকটা রাখি। সকাল 10টা বাজে আর আমরা কিন্তু পৌঁছে গেছি নাভিডাং। আর আজকে রাইডে এতটাই ফোকাস ছিলাম, এতটাই আজকে এনার্জেটিক ছিলাম রাইডে, তো কখন ওম পর্বত কখন নাভিডাং পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। না আরেকটু যেতে হবে অ্যাকচুয়ালি। আজকে কিন্তু আমরা যথেষ্ট টেনে রাইড করে এসেছি, মানে অফ রোডে পুরো মজা নিয়েছে। খালি বাইক ছিল, পুরো মজা নিয়েছে অফ রোডে। এর সামনে তোমাদের একটু ওম পর্বতটা দেখাই। এই হচ্ছে ওম পর্বত, একটু বরফ বেশি রয়েছে তাই জন্য ভালোভাবে পুরো ক্লিয়ারলি ওমটা বোঝা যাচ্ছে না। এটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে সিন, এইটা হচ্ছে ওম, এইরকম এসে এরকম, আর এইটা হচ্ছে ওমের মাথাটা। দারুণ সুন্দর দেখতে লাগছে। বরফ আর একটু কম হলে ওমটা আরো ক্লিয়ারলি বোঝা যেত। এই যে 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 দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দেখা ভাই, এটা হচ্ছে নন্দী পর্বতের গরু, নন্দীর মুখ দেখা যাচ্ছে, এইটা দারুণ, এটা চোখ দেখা যাচ্ছে, এই যে এইটা দারুণ, এই পুরো নন্দীর মুখ, গরুর মুখ। তো এখানে আমাদের বাইকগুলো পার্ক হয়ে গেছে। এই যে রাস্তাটা চলে যাচ্ছে এখান দিয়ে কিন্তু লিপু লেক যেতে হয়, মাত্র 9 কিলোমিটার লিপু লেকের ডিস্টেন্স। আর এই যদি ভিউটা তোমাদের দেখায়, লিপু লেক যাওয়ার রাস্তা, এই হচ্ছে এখানকার ভিউ। এখানে ওম পর্বত দেখা যাচ্ছে। ওম পর্বতটা একটু জুম করে তোমাদের যদি দেখাই, এই দেখো, এই হচ্ছে ওম, পুরো ওমটা বোঝা যাচ্ছে না এখানে। বরফ আর একটু কম হলে আরও ভালোভাবে বোঝা যেত, আরও ক্লিয়ার বোঝা যেত। এই উপরের পার্টটাতে যেহেতু বরফ জমে রয়েছে তাই জন্য বেশি হোয়াইট লাগছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। কিরম জার্নি, কিরম হলো? জার্নি দুর্দান্ত। আজকে তো মোটামুটি ফিল পেয়ে গেলাম, একটা জান্সকার ফিল। জান্সকার ফিল পেলে না? বিশ্বজিৎদাও কিন্তু আমাদের রেকর্ড করছে এখানে, রেব্যান মেটা পড়েছে। ফার্স্ট টাইম হার্লে 440 নিয়ে চরম অ্যাডভেঞ্চার করে এসেছি আমি চরম। পর্বতে। চরম অ্যাডভেঞ্চার। হ্যাঁ ভাই আমার তো একটা বিশ্বজিৎ কি বুকিং করেছিল? বুকিং করা আছে। ওটাও চলবে, ওটাও চলবে, ওটাও চলবে। একটা কেটিএম রাখো, যখন সোলো রাইডে যাবে কেটিএম নিয়ে যাবে, হিমালয়ান নিয়ে দিদিকে নিয়ে যাবে, এটা হচ্ছে ব্যাপার, তাই না? বিশাল বিশাল। বিশ্বজিৎদা কোনো ব্যাপার, দুটো বাইক রাখা। চালিয়েছি আমি, আর কিছু দরকার কিছু মনে হয় এটা দিয়ে চাল। বালতি নিয়ে যাচ্ছে, কি করবে এটা নিয়ে? জল নেবো, ওপরে মহাদেবের মূর্তি রয়েছে। মহাদেবকে ঠান্ডার মধ্যে জল ঢালবে মাথায়? ঠান্ডা কাঁপবে তো মহাদেব। আরে এটা বৈশাখ মাস, এমন জায়গায় এসেছি যখন মহাদেব আছে, একটু তো জল ঢালি। একটু জল ঢালো, একটু জল ঢালো। বালতি নিয়ে যাচ্ছে, অল্প করে নিয়ে যেও, নাহলে হাঁপিয়ে যাবে। সঙ্গীরা এক বালতি জল নিয়ে চলে এসছে। হ্যাঁ উপরই তো থাক। এই দেখো, शिव शङ्कराय शुद्धाय नीलकण्ठाय धीमहि भक्तवाञ्छितदातारं नमः कैलासवासिने। বাইক পার্কিং জোন থেকে মোটামুটি 200 মিটার মতো ট্রেক করে এরকম একটা মন্দিরে আসা যায়। লাস্ট টাইম যখন এসেছিলাম এই মন্দিরে আসিনি, এইবার ভাবলাম একটুখানি ঘুরে যাই। এই হচ্ছে একটা পোস্ট, এটাই মন্দির না? আর এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে শিবের একটা লিঙ্গ রয়েছে, শিবলিঙ্গ। ওম পর্বতের নিচেই রয়েছে একটা রেস্টুরেন্ট, এখানে আমরা মোটামুটি হালকা একটু খাওয়া দাওয়া করবো টুকটাক। তার মধ্যে সমোসা, সিঙ্গারা চলে এসেছে, সিঙ্গারা, চাটনি। কিসের চাটনি? ভাঙের চাটনি। ভাঙের চাটনির মতন দেখতে। ভাঙ কা বীজ কা চাটনি, সত্যি? আটার সমস্যা কিন্তু, আটার সমস্যা। খাবে না খুব একটা। চাটা খুব ভালো বানিয়েছে। চলো ভালো বানিয়েছে। দুপুর 12:22 বাজে আর আমরা নাভিডাং থেকে বেরোচ্ছি, ব্যাক করা পালা। এবার আমাদের কালী মন্দির ভিজিট করে তারপরে আমরা নিচের দিকে নামবো। এই দাঁড়াও। ওম পর্বতে এখানে কিন্তু আমরা মোটামুটি 2.5 ঘন্টা মতো সময় কাটিয়েছি। 2 ঘন্টা 23 মিনিট সময় কাটিয়েছি। সকাল 10টার সময় এখানে এসে পৌঁছেছিলাম, এখন 12:23 বাজে। কালীমাতা মন্দির অবধি যাব আমরা, ওখানে গিয়ে একটুখানি মন্দির দর্শন করব, তারপরে আস্তে আস্তে আবার নিচের দিকে নেবে
পৌঁছে যাবো নাবি ভিলেজ। এই হচ্ছে ভিউ, আপাতত দারুণ লাগলো। তবে আবার আমি বলছি, যারা লিপু লেক যেতে চাইছো, মানে লিপু লেক থেকে কৈলাস পর্বতের ভিউ পাওয়া যায়, যারা লিপু লেক যেতে চাইছো তারা সেকেন্ড সিজনে এসো, মানে সেপ্টেম্বরের পরে যখন আবার সিজন শুরু হয় তো ওই সময় এসো, অক্টোবর নভেম্বরের ফার্স্ট উইক অবধি। ওই সময় কিন্তু কৈলাস পর্বত দর্শন বা লিপু লেক ওপেন থাকার চান্স অনেকটাই বেশি থাকে। এই সময় বরফ থাকবে, এই সময় যাওয়া খুব মুশকিল। তো এটা দেখো, দুটো সিজন রয়েছে, এক হচ্ছে মে মাসের শুরু থেকে জুন মাসের এন্ড অবধি, আর একটা হচ্ছে মে মাসের শুরু থেকে, মানে মে জুন হচ্ছে সিজন, আর তারপরে আবার সেপ্টেম্বর এন্ড থেকে নভেম্বর ফার্স্ট সেকেন্ড উইক অবধি। উপরে রয়েছে নাগ পর্বতের নিচেই কিন্তু কালী মাতার টেম্পল রয়েছে। সামনেই রয়েছে মাতার মন্দির, আর এই যে জলস্রোত দেখা যাচ্ছে এটা কিন্তু কালী নদী নিচে যাচ্ছে, নিচে গিয়ে মিশছে বড় নদীতে। এখান দিয়ে কালী নদীর উৎস, আগের বার যখন আমি এসেছিলাম কালী নদীর উৎস দেখিয়েছিলাম, এবারও আশা করছি তোমাদের দেখাবো। ভেতরে এখন পুজো চলছে, ওই জন্য উৎসটা আমি এই ব্লগে দেখাতে পারছি না, যদিও আমি আমার পুরনো ব্লগ থেকে ছোট ভিডিও কাট করে তোমাদের দেখাবো কালী মাতার মন্দিরের কালী নদীর উৎস কোথা থেকে। লাস্ট টাইম যখন আমি এসেছিলাম একদম ফাঁকা ছিল, তখন মানুষজন একদমই ছিল না, তো তাই জন্য আমি কিন্তু উৎসটা খুঁজে পেয়েছিলাম এবং সবাইকে দেখিয়েছিলাম। এই যে ক্লিপটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 2024-এ আমি যখন এসেছিলাম তখনকার ব্লগের ক্লিপ। আশা করছি তোমরা দেখে বুঝতে পারলে যে কোনখানে কালী নদীর উৎস। কালী নদী বা কালী মন্দিরের ইতিহাস, আর এই ঠিক অপোজিটেই রয়েছে ব্যাসদেবের গুহা। এই উপরে এখানে ব্যাসদেব তপস্যা করতো, ব্যাসদেবকে কালী মাতা স্বপ্নে এসে কিছু আশীর্বাদ করেছিল এবং একটা মন্দির তৈরি করতে বলেছিল। মন্দিরটা হচ্ছে এখানে, এবং হিন্দিতে আরও কিছু লেখা আছে যে মন্দির তৈরি করলে পুরো এরিয়াটা সবুজায়ন হবে আর কি। সেরমভাবেই কালী নদীটাও হয়তো এখান থেকে বেরোবে, এরকম কিছু হয়তো লেখা আছে। হচ্ছে গুহা, ব্যাসদেবের গুহা দেখতে পাচ্ছ, AK-47-এর গুলি, এটাকে জাস্ট ঘুরিয়ে দিলে এরকম পেন। দারুণ জিনিস ইন্ডিয়ান আর্মি। প্রচণ্ড হাওয়া রয়েছে, এই জন্য আমি বাইকের আড়ালে এসে ভিডিওটা করছি, এবং সাউন্ডটা তোমাদের প্রপার শোনাতে পারি। এই জায়গাটা কিন্তু যদি তোমরা এই রুটে আসো তাহলে এই জায়গাটা কিন্তু একদমই মিস করো না। গুঞ্জির সাইড দিয়ে যদি আদি কৈলাসের দিকে যাওয়া হয়, মানে গুঞ্জি থেকে 3 কিলোমিটারের মধ্যেই রয়েছে নাবি ভিলেজ ক্রস করেই 1.5 কিলোমিটারের মধ্যে বা সাইডে এই জায়গা। দারুণ লাগছে। কুটিয়াংতি নদী সবুজ জলে কুটিয়াংতি নদী নিচের দিকে নেমে চলে গেছে, আর সামনে খালি ম্যাসিভ স্নোক্যাপ মাউন্টেন্স। প্রত্যেকটা পাহাড়ের চূড়ার আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে। এত সুন্দর লাগছে জায়গাটা। এই জায়গাটা কিন্তু একদমই মিস করো না। নাবি ভিলেজ ক্রস করে, মানে গুঞ্জির সাইড থেকে নাবি ভিলেজ ক্রস করে 2 কিলোমিটার এসেই 1.5 কিলোমিটার এসেই এরকম লেফট সাইডে এরকম একটা ওপেন ভ্যালি। আমি জাস্ট ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে তোমাদের দেখাচ্ছি। এত সুন্দর একটা লোকেশন, একদমই কিন্তু মিস করো না। So call me out, baby. Together we can go crazy. You and me in the night. I am feeling alright now.
এইরকম একটা পরিবেশে এইরকম কিছু ভিউয়ের সাথে শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো, আর যদি বেশি ভালো লাগে তাহলে ভিডিওতে চেনা জানা বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার্স সবার সাথে শেয়ার করে দিতে পারো। আর তার সাথে সাথে যারা এই রুটে আসবে বলে প্ল্যান করছে এরকম যদি কেউ জানাশোনা থাকে তাই কিন্তু অবশ্যই দেখিও ভিডিওটা। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম নাভি ভিলেজ।